দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা দেশের বস্ত্র ও পোশাক খাতের সমসাময়িক সংকট, চ্যালেঞ্জ এবং আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করব। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই এই খাতে অস্থিরতা চলছে এবং বিভিন্ন এন্ড থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই অস্থিরতাকে কেন্দ্র করে আমাদের যারা বায়ার আছেন তারা তাদের সিদ্ধান্তে বদল আনতে পারেন বা প্রতিযোগী দেশ আছেন তারাও হয়তো সুযোগগুলো নিতে পারেন। এই ক্ষেত্রে আসলে উদ্যোক্তাদের করণীয় কি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিভিন্ন সময়ে এই খাতের যেই চ্যালেঞ্জ, সংকট এবং এইটার প্রেক্ষিতে আমি যেটা বলছিলাম যে বায়াররা কোন ধরনের পারসেপশন তৈরি হয়ে গেছেন তার মধ্যে। আমি মনে করি আমাদের বায়ার ওরা এইরকম পরিস্থিতি আগেও দেখেছে, তাদের এখনও আমাদের উপর আস্থা আছে, কিন্তু এটা যদি বেশি প্রলং করে তখন এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আমাদের অর্ডার শিফট হওয়ার একটা সুযোগ আছে। কম্বোডিয়া এখন ইকুয়ালি আমাদের মতো ইকুইপড, ইন্ডিয়া চেষ্টা করছে, পাকিস্তানেও এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি আমাদের এটা তাড়াহুড়ো মানে যত সম্ভব অল্প সময়ে সমাধান করা উচিত, যে আমাদের আন্দোলন বা বিশৃঙ্খলাগুলো। সমস্যা তো আমাদের দেখছি যে মোটামুটি মাঝে মধ্যেই দেখা যায়, বিশেষ করে যখন কোনো একটা রাজনৈতিক সংকট হয় এই শ্রম ইস্যুতে এই সংকটগুলো বেশি সামনে আসে। এটাকে আপনারা আজ করতে পেরেছিলেন? আমরা তো ব্যবসা নিয়েই ব্যস্ত থাকি, আর পলিটিক্স যারা করেন ওনারা আবার ব্যবসা করেন না। তো আমরা যে আজ করব আমাদের ওই সুযোগটা হয়ে ওঠে না আর কি। আমরা বিপদে পড়ে গেলে তখন রিয়েলাইজ করি যে আসলে বিপদে পড়ে গেলাম, তখন আমাদের উদ্ধার করার জন্য আমরা বিভিন্ন আইন সংস্থার কাছে যাই। আমরা সাপোর্ট পাই, কোনো সময় পাই, কোনো সময় পাই না। তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করছি যে আমরা সেরকম সাপোর্ট পাচ্ছি না। কেন জানি আমার এরকম মনে হচ্ছে যে পরিমাণ আপনার এফোর্ট নিয়ে তারা সরকারকে টেকানোর জন্য নেমেছিল, তার 10%ও যদি এফোর্ট এখন দেয় তাহলে কিন্তু আমি মনে করি এরকম বিশৃঙ্খলা থাকবে না। বিশৃঙ্খলাগুলো প্রত্যাশিত ছিল কিনা, তারা যে দাবি দেওয়াগুলো নিয়ে সামনে এসেছে, আপনার কি মনে হয় যে দাবিগুলো যৌক্তিক কিনা? মিনিমাম কত বেতন হবে যেটা ঘোষণা দিয়েছে সেটা কিন্তু আমরা রাজি হয়েছি এবং আমরা দিচ্ছি। এখন যে আন্দোলনগুলো হচ্ছে এটা কিন্তু বহিরাগত আন্দোলন, এটা বাইরের লোক, এটা কিন্তু আমাদের ফ্যাক্টরির লোক না। এবং তারা 200-400 লোক একবার এই দুয়ারে যায়, একবার ওই গেটে যায়, বিশৃঙ্খলা করে। এখানে কোনো একটা বহিরা শক্তি আছে বলে আমরা মনে করছি আর কি। আমরা যদি মোটামুটি জুনের মাঝামাঝি থেকে ক্রাইসিস শুরু হয়েছে বলে ধরে নেই, বেশ লম্বা একটা সময় চলে গেছে, কীরকম যদি আমরা অ্যানালাইসিস করি যে সেক্টরের ক্ষয়ক্ষতি কীরকম হলো? ক্ষয়ক্ষতি তো ভীষণ। আপনার এই মুহূর্তে আমরা ব্যাংকের এলসি দিতে পারছি না, তারপরে ডলার সংকট, তারপর বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমরা অর্ডার মিস করছি, হারাচ্ছি। তো সবগুলো মিলে যদি আপনি চিন্তা করেন এটা একটা ভয়াবহ একটা সিচুয়েশন। আর আপনি যদি মনে করেন এই সেক্টরের জন্য এটা কতটুকু ক্ষতিকারক, আমি বলবো এটা সব সেক্টরের জন্য ক্ষতিকারক। যেমন কি আমরা যে ইকোনমিতে টাকাটা নাড়াচাড়া করি, এই টাকার উৎসটা কোথায় আপনি কখনো চিন্তা করে দেখেছেন? যে হইতে পারে এই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি, চালের ফ্যাক্টরি, গমের ফ্যাক্টরি, আটার ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরি হতে পারে, কিন্তু উৎসটা কোথায়? টাকার উৎস কিন্তু দুটো জায়গায়, একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড আরএনজি, আরেকটা হচ্ছে ম্যান পাওয়ার। এর বাইরে যেগুলো আছে খুব ইনসিগনিফিক্যান্ট তারা। তো আপনার এই দুটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আর টোটাল ইকোনমি কিন্তু কলাপস করে যাবে। এই ব্যাপারটা আমি এইভাবেই চিন্তা করি আর কি। আমাদের তৃতীয় দেশে ক্রয়াদেশ চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে এবং আমাদের যারা প্রতিযোগী দেশ, আমরা যাদের সাথে কম্পিট করি পার্থক্য তো আসলে খুব বেশি না, তারা তো যে কোনো বিপদের সুযোগ নিতেই চাইবে। এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? ওরা তো বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছে, তারা বড় বড় ফ্যাক্টরিও দিয়েছে পার্শ্ববর্তী দেশগুলো, তো সফল তেমনভাবে হতে পারেনি। আমাদের যে ওয়ার্কারদের স্কিল, ডিভোশন অ্যান্ড ডিসিপ্লিন, এটা ওদের চেয়ে মাচ বেটার। 23-24 আমাদের রফতানি আয় কিন্তু বেশ খানিকটা কমে গেছে, ইভেন আগের বছরের সাথে কম্পেয়ার করলে বেশ বড় মাপে একটা ড্রপ করেছে। এরকম অবস্থায় যদি আমাদের রফতানি নিয়ে এরকম অনিশ্চয়তা তৈরি হয়, সেক্ষেত্রে আসলে ইকোনমির ক্ষেত্রে এটা মানে কোন ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে? ইকোনমিতে টাকার তো একটা সার্কুলেশন থাকতে হবে,
তাইলে একটু ইকোনমি চাঙ্গা হবে। তো এই সার্কুলেশন করবে কারা? টাকা তো আমরাই আনি, টেক্সটাইল আরএমজি আর ম্যান পাওয়ার। তো আমরা যদি টাকাগুলো এনে দিই আর আপনি যদি টাকাগুলো নষ্ট করেন, তাহলে কিন্তু আমাদের বরকত হচ্ছে না। যেমনটি পাওয়ারে আমরা নষ্ট করছি, পাওয়ার প্লান্টে ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছি। সমাধানটা কি? আপনারা কি প্রত্যাশিত সাড়া এখন পাচ্ছেন কিনা? সিচুয়েশন তো কিছুটা উন্নতি হয়েছে, আমরা দেখলাম যে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন। এখন আবার বায়ারদের সাথে নতুন করে বসে এই সংকটটা কাটিয়ে ওঠা যাচ্ছে কিনা? না, বায়ারদের সাথে আমাদের অর্ডার কিন্তু নেওয়া আছে। এই জিনিসটা কিন্তু 25 দিনের একটা জিনিস। এই 25 দিনে যে আমার অর্ডার নতুন করে যেটা আসার কথা সেটা না, আমাদের আগেই বায়ারদের সাথে কথা থাকে, আমরা সিজন অনুযায়ী কাজ করি, সামার জন্য কাজ করি, উইন্টারের জন্য কাজ করি, অর্ডার আমাদের নেওয়া আছে। তো যদি ডিসিপ্লিন হারমোনি চলে আসে অ্যাক্রস দি কান্ট্রি, আমি মনে করি আমরা আবার বায়ারদের কনফিডেন্স উইন করতে পারবো। পাওয়ারের কথা বলছিলেন, বিটিএম এর কথা বললেই আমরা দীর্ঘদিন ধরে যেটা শুনে আসছি যে উদ্যোক্তারা গ্যাস পাচ্ছেন না, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎও এখানে বড় একটা। কীরকম সিচুয়েশন? দেখেন, আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার দরকার। আমরা যখন উইভিংয়ে একটা মেশিন রান করি, সেখানে যদি কোনো কারণে পাওয়ার ফেল করে, আমাদের 20 থেকে 25 লক্ষ টাকার ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে, কারণ এটা একটা ডাইং প্রসেসে থাকে। তো আমাদের যদি বিদ্যুৎ না থাকে, গ্যাস না থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ভয়ানক একটা সিচুয়েশন। $140 মিলিয়ন এক্সপোর্ট করি শুধু ডেনিমে, তো এটা তো ডাইংয়ের। তো এটা যদি বন্ধ হয়ে যায়, দিস ইজ দি রেভিনিউ ইউ আর নট গেটিং। এটার সাথে আবার ব্যাকওয়ার্ড লিঙ্কে যাচ্ছে, সুতা বানাচ্ছি আমরা, সেটা থেকেও আবার আমরা বঞ্চিত হচ্ছি। তারপর ফাইনাল এক্সপোর্টে আরএমজি। দেখেন, একটা জিনিসের জন্য 3টা জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। আপনারা বিভিন্ন সময় বলে আসছেন যে দাম বাড়ানো হয়েছিল এবং তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাসটা দেওয়া হবে বলেই দামটা বাড়ানো হয়েছে। সেই জায়গায় কতটুকু উন্নতি হয়েছে? দেখেন, দাম তো আমাদেরকে এলএনজি আনবে, একটা ব্লেন্ড হবে, এই গল্প দিয়ে আমাদেরকে দাম বাড়িয়েছে। কিন্তু এলএনজি আসলো 18 মাস পরে, কিন্তু আমরা পেমেন্ট করে গেছি 18 মাস আগের থেকে। আর যখন আমাদেরকে দাম বাড়ায়, তখন কিন্তু তিতাসের কাছে অনেক টাকা ফিক্সড ডিপোজিট, হাজার হাজার কোটি টাকা। তো দাম বাড়ানোটা কি একটা হবেই না কি, আমি বুঝলাম না ওদের ফর্মুলাটা কি। এখনও যদি আপনি ব্লেন্ড করেন আমাদের যে গ্যাস আছে সেটার সাথে, তাইলেও 20 টাকা কিউবিক মিটারের নিচে পড়বে, কিন্তু আমাদের 31 টাকা দিতে হচ্ছে। মাঝখানে একটা তিতাস আছে, সে একটা প্রফিট অর্গানাইজেশন। এর আগে একটা আছে যারা খনন করে, ওরাও একটা প্রফিট অর্গানাইজেশন। সব কিছু এক্সস্ট করে এসে আমাদের কাছে সব কিছু বর্তায়। তো আমরা তো ইন্ডাস্ট্রি সহায়ক, ইকোনমি সহায়ক। আমাদের যদি পাওয়ারটা আস্তে আস্তে এত এক্সপেন্সিভ হয়ে যায়, এটা কিন্তু আমাদের জন্য হেল্পফুল হয় না আর কি। সেক্ষেত্রে সাপ্লাইটার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা? সাপ্লাইর ইমপ্রুভমেন্ট এখনও হচ্ছে না, কারণ এলএনজি নাকি আসছে না সময় মতো। আমাদের অনেকদিন ধরেই বন্ধ আছে। এখন এটা কি মেশিনের সমস্যা নাকি পেমেন্টের সমস্যা, সরকার নিজেই বলতে পারবে। এখন আমরা 40% পারফর্ম করছি, 60% করতে পারছি না। তাহলে দেখেন, এই যে 40% আছে সেটাও কিন্তু আরও শ্রিঙ্ক হবে। শ্রিঙ্ক হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যে আমরা এই সেক্টরটাকেই হারায় ফেলার একটা সম্ভাবনা আছে। এই সেক্টরটা আমাদের হাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কোথায় যাবে ছুটে? আপনি আমাদের পার্শ্ববর্তী দেশে যাবে, ইন্ডিয়াতে যাবে, কম্বোডিয়াতে যাবে, মিয়ানমারে যাবে। কম্বোডিয়া অনেক বেশি এখন ভালো করছে, আরও বেশ কিছু, পাকিস্তান তো আছেই। আর পাকিস্তান আর ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা তুলা উৎপাদন করে। এই বলে যে আমরা পিছিয়ে আছি তা না, আমরা আমেরিকান কটন অনেক পছন্দ করি, ওটাতে ইল্ড অনেক ভালো। তো আমরা যে কটন করি না, এটা কিন্তু আমাদের জন্য একটা ইয়ের বিষয় না আর কি, সেটব্যাক না। প্রাইস নিয়ে আপনারা কথাবার্তা বলছিলেন যে তুলার দামও, তুলার দাম না বলছে, সুতার দামটা কমে গেছে, ফলে বহু উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে লসে কারখানা চালাচ্ছেন, গ্যাসের ক্রাইসিস আছে। এটা আসলে কতটা বাস্তবসম্মত লস দিয়ে কারখানা চালানো? এটা বাস্তব, কারণ আপনার দাম কখন কমে? যখন সাপ্লাই বেড়ে যায়, ডিমান্ড কমে যায়। তো ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে আমার সেক্টরটা আসলে ফল করছে। গার্মেন্টস যদি নিটিং যারা করে, তারা যদি আমার থেকে সুতা না চায়, তা আমার তো উদ্বিগ্ন তো সুতা হবে। আর সে চাইবে না, চাইবে কেন? তারও তো অর্ডার হয়তো পারফর্ম করতে পারছে না। একটা অভিযোগ আসছে যে আমাদের এই অস্থিরতার সুযোগে অন্য দেশ থেকে কম দামি সুতা এনে উদ্যোক্তারা ব্যবহার করছেন বা অনেকেই ব্যবহার করছেন, এটা কতটুকু সত্যি? প্রাইসের সাথে, মানে বাইরের প্রাইসের সাথে আমাদের আন্দোলন বা আনরেস্টের কোনো সম্পর্ক আমি দেখি না। বাইরের যেটা হচ্ছে, তারা প্রণোদনা দিচ্ছে ওয়ার্কারদেরকে, প্রায় 5 থেকে 6 হাজার রুপি পার পার্সন তারা পৌঁছায় দিচ্ছে প্রতি মাসে। ক্যাপিটাল মেশিনের উপরে 40% সরকার নিজেই ফাইন্যান্স করছে। তো তাদের একটা নিশ্চয়ই অঙ্ক আছে, হিসাব কিতাব আছে, কর্মসংস্থান হবে, অথবা তারা এই সেক্টরটাকে আরও ভাইব্রেন্ট করবে। আমাদের কিন্তু কোনো হিসাব কিতাব নাই, আমাদের কিন্তু গার্ডিয়ানও নাই, মা বাবাও নাই।
বাট এই সেক্টর তো 4 দশকের উপরে হয়ে গেছে। কেন আসলে আমরা যেটাকে বলি নিজের পায়ে দাঁড়ানো, নিজেদেরটাই নিজেরা করা, কেন আমাদেরকে ছোটোখাটো অস্থিরতা হলেই সরকারের কাছে বেতন বাবদ ধার চাইতে হয়? এটা সরকার দিয়েছে, দিয়ে আমাদেরকে আরও বিপদগ্রস্ত করেছে। এখন ওয়ার্কাররা মনে করছে আমাদের ফ্যাক্টরিতে বোধহয় সরকারের বেতন চলে আসছে, তো এটা কিন্তু ঠিক না। এটা কোনো পারফরমেন্স যদি আপনি ক্যালকুলেট করে দেখেন, আমার মনে হয় এটা 10%ও ইফেক্টিভ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কি কি করা দরকার? আমরা নতুন একটা রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি, নিশ্চয়ই এই সরকার চাইবে যে পেছনে আমাদের যে সংকটগুলো ছিল সেগুলো কাটিয়ে একটা নতুন জায়গায় এই খাতকে তুলে ধরতে। আপনাদের দিক থেকে প্রত্যাশা? আমাদের চাওনা পাওনা তো অনেক কিছু, তবে এই মুহূর্তে যদি চিন্তা করেন, আমি ন্যারো ডাউন করে আনলে এটা মাত্র 3টা জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে আপনি পাওয়ার অ্যান্ড এনার্জি আমাদেরকে ইনশিওর করেন, আমাদেরকে সিকিউরিটি ইনশিওর করেন, আর আমাদেরকে আপনার যে ব্যাংকিং যে ফেসিলিটি আছে এটা একটু এনশিওর করেন। আমরা বাড়তি কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা নিয়মের মধ্যেই হয়। আমরা কি গ্যাস পয়সা দেই না? আমরা তো বিল দেই। তাইলে আপনি আমার বিলের টাকা নিয়ে করলেনটা কি? আপনাকে বিল যতটুকু হওয়া উচিত তার চেয়ে বেশি দিয়েছি, তো আমি গ্যাস পাবো না এটা তো আপনার থেকে প্রত্যাশা করি না। আপনি যদি বলতেন আমি এটা পারবো না, আমরা প্রাইভেটাইজেশন করতাম, তিতাসকে বা বিপিসিকে আমরা প্রাইভেটাইজেশন করি, আমাদের হাতে ছেড়ে দেন। তো আপনি এরা ফেল করবেন আর দোষ দেবেন, আমাদেরকে দুটোতে একসাথে হয় না। না দেখেন, বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ সেক্টরে যে ক্রাইসিস, ব্যাংক খাতের ক্রাইসিসও আপনি নিজেও ব্যাংক পরিচালনার সাথে সরাসরি যুক্ত ছিলেন দীর্ঘদিন, এখনও আছেন। এই ক্রাইসিসটা মিট আপ করে নতুন সরকারের জন্য আসলে এই ফ্যাসিলিটেট করাটা কতটা সহজ হবে বলে মনে হয়? এখন যদি এলএনজি সাপোর্টটা তড়িৎ গতিতে চলে আসে, তাহলে আমি মনে করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, রুখে দাঁড়াতে পারবো। আরএমজি কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট বেসিক টেক্সটাইলের উপরে, যেটা আপনার নিটিং, উইভিং আর আপনার ইয়ার্ন। তো আমরা যদি সাপোর্ট দিতে না পারি, আরএমজিরও কিন্তু বেশ ক্ষতি হবে। না সেটা হবে, কিন্তু আমরা যেটা দেখি যে গ্যাস বিদ্যুতে সরকারের বড় একটা বকে, এবং সেটা বিদেশি মুদ্রায়, যেহেতু বিদেশি মুদ্রার টানাপোড়েন আমাদের আছে, তো পরিস্থিতিতে খুব শিগগিরই খুব ভালো হয়ে যাবে এইটা কিন্তু প্রত্যাশা করাটা একটু কঠিন। এখন শুনি তো গ্যাস বাড়ি পাওয়ার প্ল্যান্ট দরকারের চেয়ে বেশি আছে। এটা তো একটা পর্যায়ে আমরা দেখেছি এটা একটা গিফটেবল আইটেম হয়ে গেছিল। আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে দিলাম। তো দেশের টাকা এভাবে ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের দেশের পাওয়ার প্ল্যান্ট আমরা বিদেশে পেমেন্ট করি, লোকালি করলেও ডলারে পেমেন্ট করি, এটার মানে তো আমি বুঝি না। ডলার সংকটে তো এইসব কারণেই ডলার সংকট হচ্ছে। এখন ব্যাংক খাত নিয়ে আপনার অবজারভেশন কি? আমাদের উদ্যোক্তাদের যে চাহিদাটা, সেইটা কি যোগান দিতে পারছে কিনা বা পারবে? দেখেন, সরকারের ছত্রছায়াতে যে ব্যাংক থেকে লুটপাট হয়েছে এটা কিন্তু জাতি জানে। এখন প্রকৃত ব্যবসায়ীরা এটার মাসুল দিচ্ছে, এবং গোয়িং ফরওয়ার্ড আমাদেরকে বলা হচ্ছে আগের টাকা দেন, পরের টাকা দেন, আমরাই হেস্তনেস্তর মধ্যে একটা সিচুয়েশনে আছি। যারা লুটপাট করেছে তারা কিন্তু খুব ভালোই আছে। আমরা এখন বিভিন্ন দেশের সাথে বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্টগুলো বা দুই পক্ষের বাণিজ্যের যে সম্পর্কটা, সেটা বাড়ানোর ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি। না, এটা আমাদেরকে, হ্যাঁ, এখানে আমাদের কনসেন্ট্রেশন খুব দরকার। আমরা বরাবরই ইন্ডিয়া, পাকিস্তান বা পার্শ্ববর্তী দেশকে ব্লেম গেম এটা থেকে বেরিয়ে এসে কিভাবে একটা সুসম্পর্ক তৈরি করা যায়, বায়োলেটারাল রিলেশন। কিন্তু আমরা ফেল করি একটা জায়গায়, আনফেয়ার প্লে যখন হয়। ইন্ডিয়ার একটা প্রবণতা আছে, তারা উইন উইন সিচুয়েশনে বিশ্বাস করে না, তারা পুরোটাই উইন সিচুয়েশন বিশ্বাসী। তো তাদের যদি এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসে, আমাদের সাথে একটা বন্ধুসুলভ ব্যবহার করে, তাহলে আমি মনে করি আমরা কিন্তু দুজনই পারস্পরিক বেনিফিটেড হতে পারি। কিন্তু এটা হচ্ছে না। আপনার পলিটিক্যাল হয়তো কিছু কারণ থাকতে পারে, অথবা তাদের একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, আর আমাদের হয়তো অ্যাপ্রোচে আমরা ফেল করছি। এটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই খাতের ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে ওই দেশীয় উদ্যোক্তারাই, ফরেন ইনভেস্টমেন্ট না আসলে তো আমরা আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা পাবো না। এই ক্ষেত্রে নতুন সরকার কোনো উদ্যোগ নিতে পারে কিনা আপনাদের প্রতি? এই মুহূর্তে ফরেন ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফিকেশন এসব আমাদের কিন্তু টেনশন না। এই মুহূর্তে হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে পাওয়ার আনা, আমাদের যা আছে সেগুলোকে ত্বরান্বিত করা। এখন যে অদূর ভবিষ্যতে, হ্যাঁ, এগুলা চিন্তাধারা হতে পারে। এই মুহূর্তে হচ্ছে যে চাচা আপনার যান বাঁচা, এখন আমরা যা আছে সেগুলোকে ভাইব্রেন্ট করা দরকার। নতুন কিছু করতে গেলে তাদের যতটুকু সময় লাগবে, আমরা তো অলরেডি স্ট্যাবলিশড হয়ে আছি, তো আমাদেরকে একটু সাপোর্ট দিলে আমরাই ঘুরে দাঁড়াবো। নতুন কিছু করতে হলে আমরাই করবো। আবার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।